প্রিয় ছাত্রছাত্রীরা, আগের দিন ক্লাসে আমরা স্ট্রং রুটস এই প্রোজটার ফার্স্ট স্ট্যাঞ্জা আলোচনা করছিলাম। হোপ you have realized the meaning. Today I am going to discuss the second stanza of the prose piece Strong Roots. Let's continue. My parents were widely regarded as an ideal couple. My parents মানে আমার মা বাবা were widely regarded মানে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। ওয়াইডলি মানে ব্যাপকভাবে বা সর্বত্র। রিগার্ডেড মানে কি গণ্য হতেন বা পরিচিত ছিলেন অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একজন আদর্শ দম্পতি হিসাবে। আমরা আগের দিন যখন ক্লাসটা আলোচনা করছিলাম তখন দেখলাম কি যে আসিয়াম্মা প্রচণ্ড পরিমাণে তার স্বামীকে রেসপেক্ট করতেন। আসিয়াম্মা ইউজ টু রেসপেক্ট হার হাজব্যান্ড। সি ইউজ টু কনসিডার হার হাজব্যান্ড জৈনুল আবেদিন অ্যাজ এ লিভিং গড, একটি চলমান ঈশ্বর রূপে তিনি তার স্বামীকে গণ্য করতেন। অন দি আদার হ্যান্ড, দি হাজব্যান্ড, দ্য প্যারেন্ট অফ দ্য ফাদার অফ এপিজে আব্দুল কালাম জৈনুল আবেদিন ওয়াজ অলসো এ কাইন্ড হার্টেড ম্যান, আ জেনারাস ম্যান। তিনিও ছিলেন একজন কি উদারপন্থী মানুষ, তিনিও ছিলেন একজন আদর্শ দয়ালু মানুষ। এবং এই হাজব্যান্ড এবং ওয়াইফ প্রচণ্ড পরিমাণে একে অপরকে কী করতেন? শ্রদ্ধা করতেন। দে ইউজ টু লাভ অ্যান্ড রেসপেক্ট ইচ আদার। দ্যাট ইজ ওয়াই কালাম সেইং দ্যাট, কালাম ইজ সেইং, সেই জন্য কালাম বলছেন কি যে আমার মা বাবা এই রামেশ্বরমের এলাকাতে প্রচণ্ড পরিমাণে সম্মানিত হতেন এবং গণ্য হতেন একজন আদর্শ স্বামী স্ত্রী হিসাবে। রিগার্ডেড মিনস, ওয়ার্ড মিনিংগুলো লক্ষ্য করো। রিগার্ডেড মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে গণ্য হওয়া। আমরা বাংলা মানেটা লিখছি না, ইংরেজি মানে কি লুকড আপন। অর দিয়ে কনসিডার্ড। কাপল, কাপল এই শব্দটার বাংলা মানে হচ্ছে দম্পতি, ইংরেজি মানে হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। নেক্সট লাইন, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দি মোর ডিস্টিংগুইশড ওয়ান অফ হার forebears having been bestowed the title of Bahadur by the British. My mother's lineage, lineage মানে কি বংশ, তাহলে আমার মায়ের বংশ was the more distinguished, ছিল অধিক বিখ্যাত। ডিস্টিংগুইশড মানে কি প্রসিদ্ধ বা বিখ্যাত, কমা ওয়ান অফ আর ফরবিয়ার্স। ফরবিয়ার্স মানে কি এক পূর্বপুরুষ। ফরবিয়ার্স মানে হচ্ছে অ্যানসেস্টার্স বা পূর্বপুরুষ। তাহলে ওয়ান অফ আর ফরবিয়ার্স, তার এক পূর্বপুরুষ। এখানে কালাম তার মায়ের পূর্বপুরুষের বাহাদুর উপাধি পেয়েছিল সেটাকে স্পেসিফিক করে তার নামটা উল্লেখ করেনি, শুধুমাত্র বলেছেন ওয়ান অফ হার ফরবিয়ার্স, মানে তার মায়ের বংশের এক পূর্বপুরুষ হ্যাভিং বিন বেস্টোড। বেস্টোড মানে হচ্ছে ভূষিত হয়েছিলেন দি টাইটেল অফ বাহাদুর, বাহাদুর এই উপাধিতে বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশদের দ্বারা। গাইস, তোমরা মনে রাখবে যে যখনকার কথা বলা হচ্ছে সেই সময় ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ ছিল এবং যে সমস্ত ভারতীয় ব্রিটিশদের অধীনে ভালো কাজ করতেন, ভালো পারফরমেন্স করতেন, উন্নয়নমূলক কাজ করতেন এবং তাদের দেশ চালানোর ব্যাপারে সাহায্য করতেন, তাদের ব্রিটিশরা নানা উপাধি দিয়ে বা নানা টাইটেল দিয়ে তাদেরকে সম্মানিত করত। যেমন বাহাদুর, রায় বাহাদুর ইত্যাদি নানা উপাধি ছিল। তো এই কালামের মায়ের এক বংশধরকে ব্রিটিশরা বিশেষভাবে সম্মানিত করেছিল বাহাদুর এই উপাধিটা দিয়ে। এখানে টাইটেল মানে, এমনিতে টাইটেল মানে হচ্ছে উপাধি, টাইটেল একটা সারনেম। এমনিতে টাইটেল মানে হচ্ছে সারনেম। যেমন কারোর নাম হয়তো দেখা গেল রাম দাস, তাহলে রামটা তার নাম, দাসটা তার সারনেম।
কিন্তু এখানে টাইটেল মানে হচ্ছে কি এক বিশেষ প্রকার অনার, বা আমরা বলতে পারি এক বিশেষ প্রকার ডেজিগনেশন। যেমন বিদ্যাসাগর, বিদ্যাসাগর কিন্তু এটা কোনো তার সারনেম নয়। বিদ্যাসাগরটা হচ্ছে কি, বিদ্যাসাগর ইজ এ টাইটেল। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার নাম ছিল, কিন্তু তার জ্ঞানের জন্য, ফর হিজ ওয়াইড নলেজ, ফর হিজ হিউজ নলেজ, ফর হিজ ইরুডিটি, তার পাণ্ডিত্যের জন্য তাকে কি বিদ্যাসাগর এই উপাধিটা দেওয়া হয়েছে। এবার এই লাইনটার আমরা যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আমরা লক্ষ্য করব। প্রথম ওয়ার্ডটা আছে লিনিয়েজ, লাইনেজ। লাইনেজের বাংলা মানে হচ্ছে বংশ, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যানসেস্ট্রি, বা অর দিয়ে আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে ফ্যামিলি লাইন, অ্যানসেস্ট্রি বা ফ্যামিলি লাইন। মাই মাদার্স লিনিয়েজ, আমার মায়ের বংশ, ওয়াজ দি মোর ডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশড এই শব্দটা লক্ষ্য করুন। দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ডিস্টিংগুইশড দোষ গুণ অবস্থা যে শব্দ প্রকাশ করে সেটাই তো অ্যাডজেক্টিভ বা বিশেষণ। ডিস্টিংগুইশ মানে কি বিখ্যাত, FAMOUS, ফেমাস, বা আমরা বলতে পারি এমিনেন্ট। এবার এই লাইনটা একটু ভালো করে লক্ষ্য করুন যে লাইনটা তারা কি ইন্ডিকেট করছেন। ডক্টর APJ আব্দুল কালাম, মাই মাদার্স লিনিয়েজ, আমার মায়ের বংশ, লিনিয়েজ মানে বংশ, ওয়াজ দি মোর ডিস্টিংগুইশড মানে ছিলেন বেশি বিখ্যাত। লুক এট দ্য ওয়ার্ড মোর। এই মোর শব্দটা আমরা কোন ডিগ্রিতে পাই না কম্পারেটিভ ডিগ্রি। এই শব্দটা ইউজ হয় কম্পারেটিভ ডিগ্রিতে। এই শব্দটা ব্যবহার হয় এবং কি মোর এই শব্দের দ্বারা দুটো ব্যক্তির মধ্যে তুলনা করে বা দুটো বস্তুর মধ্যে তুলনা বুঝিয়ে একজনের কোয়ালিটি বেশি এইটা আমরা ইন্ডিকেট করি। তাহলে এখানে কি দ্য ওয়ার্ড মোর ইন্ডিকেটস দ্যাট কালামস মাদার লিনিয়েজ, কালামের মায়ের বংশ, ওয়াজ মোর ফেমাস বেশি বিখ্যাত ছিল, দেন অফ হিজ ফাদার, তার বাবার বংশ ছিল। এটা ইঙ্গিত করছে। তাহলে কি ইঙ্গিত করছে যে কালামস মাদার was more famous than of his father. কালামের মায়ের বংশ বেশি বিখ্যাত ছিল তার বাবার চেয়ে, এটাকে ইঙ্গিত করা হয়েছে। এই স্ট্যান্ডার থেকে দুটো শর্ট প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে লক্ষ্য করো। দুটো শর্ট প্রশ্ন এইচএস পরীক্ষাতে বা টেস্ট পরীক্ষাতে খুবই পড়ে। একটা শর্ট প্রশ্ন হচ্ছে যে কি বুঝলাম এই স্ট্যান্ডার থেকে, হু ওয়ার widely regarded as an ideal couple. কারা ব্যাপক পরিমাণে গণ্য হতো একজন আদর্শ দম্পতি হিসেবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম তারা কারা, কালামের মা এবং বাবা। হুয়ের পরিবর্তে আমি লিখে দিলাম কালামের মা বাবা। তাহলে বাংলাতে র থাকলে আমরা ইংরেজি কি ব্যবহার করি, অ্যাপোস্ট্রফি এস। কালামস মা বাবাকে এক কথায় কি বলা হয়, প্যারেন্টস। তারপরে যে শব্দগুলো আছে লিখে গেলাম একদম কাপল পর্যন্ত, ওয়্যার widely regarded as an ideal
কাপলিং। তারপরে জিজ্ঞাসা চিহ্নটা উঠিয়ে দেবো, তার পরিবর্তে কী ব্যবহার করবো আমরা, ফুল স্টপ ব্যবহার করব। কারণ যদি আমি জিজ্ঞাসা চিহ্নটা রেখে দিই তাহলে কিন্তু উত্তরটা কমপ্লিট হলো না, এটা একটা প্রশ্ন হয়ে গেল, পরীক্ষককে প্রশ্ন করা হয়ে গেল যে তারা কি আদর্শ দম্পতি ছিল। দ্বিতীয় প্রশ্নটা যেটা পড়ে যে who was bestowed the title Bahadur by the British? বেস্টড মানে হচ্ছে ভূষিত, তাহলে কে ভূষিত হয়েছিলেন ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধিতে? এগেইন আমরা হুটা তুলে দিয়ে তার নামটা লিখব। তাহলে তিনি কে? কালামের মায়ের এক বংশধর। তাহলে লিখব কি, ওয়ান অফ কালাম লিনিয়েজ। এই জায়গায় লিখলাম, আইডেন্টিফাইটা করলাম সেই হুটা কে না, ওয়ান অফ কালামস মাদার্স লিনিয়েজ, কালামের মায়ের একজন লিনিয়েজ লিখব না, সরি, ফরবিয়ার্স লিখব। ওয়ান অফ কালামস মাদার্স ফরবিয়ার্স ফরবিয়ার্স মানে কি অ্যানসেস্টরস। তাহলে কালামের মায়ের এক বংশধর, ওই জায়গায় লিখলাম। তারপরে বাকি যেটা আছে লিখে দিলাম, ওয়াজ বেস্টোড মানে ভূষিত হয়েছিলেন, টাইটেল বাহাদুর, সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে, বাই দি ব্রিটিশ। এই স্ট্যান্ডার্ড থেকে এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন তোমরা খাতায় রাইট ডাউন করবে, লিখে রাখবে। ফরবিয়ার্স এই শব্দটার বাংলা মানে হচ্ছে পূর্বপুরুষ, আর ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে অ্যানসেস্টরস। বেস্টোড মানে হচ্ছে কি, ভূষিত হওয়া। ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এন্ডাউড, বাংলা মানে কি, ভূষিত হওয়া। তাহলে স্ট্যান্ডারটা ক্লিয়ার হলো। আমরা এবার নেক্সট স্ট্যান্ডারতে যাই। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. আমি ছিলাম, কালাম বলছেন যে আমি ছিলাম one of many children, মানে অনেকগুলি শিশুর মধ্যে একজন। তাহলে এই লাইনটাকে ইঙ্গিত করছে যে কালামরা অনেক ভাই বোন ছিল। কালামরা 7 ভাই বোন ছিল, তার মধ্যে তারা 4 ভাই ছিল এবং বোন ছিল, যার মধ্যে কালাম ছিলেন 5th। তাই কালাম বলছেন যে আমি ছিলাম অনেকগুলো শিশুর মধ্যে একজন, এ শর্ট বয়, এটি খর্বা আকৃতির, এটি মেটে আকৃতির ছেলে, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস মানে খুব সাধারণ চেহারা, আনডিস্টিংগুইশ মানে সাধারণ চেহারা। বর্ন টু যে জন্মগ্রহণ করেছিল টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, মানে লম্বা এবং সুদর্শন, হ্যান্ডসাম মানে সুদর্শন বা দেখতে সুন্দর মা বাবা পরিবারে। তাহলে এখানে একটা তুলনা দিচ্ছে, যে তুলনাটা কি, যে কালামের প্যারেন্টসের সঙ্গে কালাম এখানে তুলনা করছেন। এবং আমরা কি দেখছি যে কালামের বাবা মা কেমন ছিলেন? কালামের বাবা মা ছিলেন টল, দেখতে চেহারা দিক থেকে টল ছিলেন, লম্বা ছিলেন। অন দি আদার হ্যান্ড কালাম কেমন ছিলেন? শর্ট, খর্বাকৃতি ছিলেন, বেটে আকৃতি ছিলেন। এছাড়াও তার মা বাবা দেখতে কেমন ছিলেন? হ্যান্ডসাম, দিস আর অ্যাডজেক্টিভ, হ্যান্ডসাম অর্থাৎ
বিউটিফুল, দেখতে খুব সুন্দর ছিলেন। কিন্তু কালাম কেমন ছিলেন? কালাম ছিলেন আনডিস্টিংগুইশড, মানে নট সো অ্যাট্রাকটিভ। আনডিস্টিংগুইশড মিনস হচ্ছে নট সো অ্যাট্রাকটিভ, এতখানি আকর্ষণীয় ছিল না যে সহজেই তার ছবি দেখে আমরা বুঝতে পারবো যে এই সেই বিখ্যাত মানুষ, যিনি দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, যিনি পিপুলস প্রেসিডেন্ট, যিনি এত ইন্সপিরেশনাল স্পিচ লিখে গেছেন। ঠিক আছে, উই লিভড, আমরা বসবাস করতাম, ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস which was built in the middle of the 19th century. We lived, আমরা বসবাস করতাম, in our ancestral house. Ancestral house মানে পৈতৃক বাড়ি, তাহলে আমরা বসবাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে, which was built, যেটি গঠিত হয়েছিল in the middle of the 19th century, ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়। তাহলে এখানে থেকে একটা প্রশ্ন পড়ে যে when was the ancestral house of Kalam built, অর্থাৎ কালামের যে পৈতৃক বাড়িটি কখন তৈরি হয়েছিল, এখানে দেওয়া হয়েছে কখন তৈরি হয়েছিল, ইন দ্য মিডল অফ দ্য 19th century। তাহলে হোয়েনের জায়গায় লিখবো আমরা সেই টাইমটা, স্পেসিফিক টাইমটা। এখানে যদিও স্পেসিফিক করে কোনো টাইমটা বলা নেই, আমরা যদি উইংস অফ ফায়ারটা পর্যালোচনা করি তাহলে দেখব যে সেই সময়টা হচ্ছে 1850s, 1850-এর ঠিক থেকে 60, এই সময়টার মধ্যে কোনো এক সময় কালামরা যে পৈতৃক বাড়িটাতে থাকতো সেই বাড়িটা তৈরি হয়েছিল। তাহলে এখানে হোয়েনের জায়গায় কী লিখবো, বই যেটা আছে সেটাই লিখবো যে ইন দ্য মিডল of the 19th century, the ancestral house of, উপরে লিখছি ancestral house of Kalam built, অর্থাৎ ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে পৈতৃক বাড়ি কালামের তৈরি হয়েছিল। অ্যানসেস্ট্রাল শব্দটার মানে কি? অ্যানসেস্ট্রালের বাংলা মানে হচ্ছে পৈতৃক, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্যাটারন্যাল। এবার দেখো বাড়িটার বর্ণনা দিয়েছে, ইট ওয়াজ, এটা ছিল, দ্যাট মিনস দ্য হাউস ওয়াজ এ লার্জ পুক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দি মস স্ট্রিট ইন রামেশ্বরম। তাহলে ইট ওয়াজ, এটা ছিল, এ ফেয়ারলি মিন্স বিউটিফুল, সুন্দর, লার্জ পাক্কা হাউস, তাহলে এটা ছিল একটা বিশাল বড় সুন্দর পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটি তৈরি হয়েছিল চুনা পাথর এবং ইট দিয়ে। তাহলে লাইমস্টোন মানে কি? চুনা পাথর, আর ব্রিক মানে হচ্ছে ইট। তাহলে এই স্ট্যান্ডার্ডে আমরা কি পেলাম? দ্য ডেসক্রিপশন অফ দ্য প্যাটার্নাল হাউস অফ কালাম, কালামের পৈতৃক যে বাড়ি তার একটা বর্ণনা পেলাম। কি বর্ণনা? যে দ্য হাউস ওয়াজ বিউটিফুল, 1 নম্বর, বাড়িটা ছিল সুন্দর। 2 নম্বর বর্ণনা কি? দ্য হাউস ওয়াজ লার্জ, বাড়িটা ছিল বিশাল বড়। আর 3 নম্বর কি? ইট ওয়াজ এ পুক্কা হাউস। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি পেলাম বাড়িটার? লার্জ, দ্য হাউস ওয়াজ লার্জ। 2 নম্বর কি? ফেয়ারলি না লিখে লিখতে পারি বিউটিফুল, সুন্দর। এবং 3 নম্বর কি? পাকা বাড়ি ছিল। 4 নম্বর যেটা পেলাম যে দ্য হাউস ওয়াজ বিল্ট, বাড়িটা তৈরি হয়েছিল ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ ঊনবিংশ শতকের
মাঝামাঝি সময় তৈরি হয়েছিল। 5 নম্বর যে ডেসক্রিপশনটা পেলাম যে বাড়িটা কী দিয়ে তৈরি হয়েছিল, বাড়িটা তৈরি হয়েছিল 4 নম্বর ডেসক্রিপশনটা কী হচ্ছে তাহলে, যে বাড়িটা তৈরি হয়েছিল লাইমস্টোন, চুনাপাথর এবং ইট দিয়ে। এবং 5 নম্বর বাড়িটা কোন জায়গায় অবস্থিত ছিল, অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, অর্থাৎ রামেশ্বরম এই শহরের মস্ক স্ট্রিটে সিচুয়েটেড ছিল অফ রামেশ্বরম। So these are the 5 informations which were given by APJ Abdul Kalam to describe their paternal house. 5টা বর্ণনা দিয়েছেন। 1 নম্বর কি, বাড়িটা ছিল লার্জ, বিশাল বড়। 2 নম্বর কি, বিউটিফুল, বাড়িটা ছিল সুন্দর। 3 নম্বর ছিল কি, বাড়িটা ছিল পুক্কা অর্থাৎ পাকা বাড়ি ছিল। 4 নম্বর দিয়েছে বাড়িটা কি দিয়ে তৈরি ছিল, লাইমস্টোন অ্যান্ড ব্রিক অর্থাৎ চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি ছিল। এবং 5 নম্বর দিয়েছে দ্য হাউস ওয়াজ সিচুয়েটেড, বাড়িটা অবস্থিত ছিল ইন দ্য মস্ক স্ট্রিট অফ রামেশ্বরম, অর্থাৎ রামেশ্বরম এই শহরে মস্ক স্ট্রিটে। নেক্সট, মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিস। এবার তার বাবা সম্পর্কে তিনি তার বাবার চরিত্রের আরও একটা দিক আমাদের সামনে তিনি পরিস্ফুটিত করলেন। মাই অস্ট্রিয়ার ফাদার, আমার সংযমী বাবা বা আমার সাদাসিধে বাবা। অস্ট্রিয়ার মানে সংযমীও হয়, আবার অস্ট্রিয়ার মানে সাদাসিধে সরলও হয়। ইউজ টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলতেন, অতীতের অভ্যাস বোঝাচ্ছে। অল মানে সমস্ত। ইনএসেন্সিয়াল মানে হচ্ছে অগুরুত্বপূর্ণ বা অপ্রয়োজনীয়। কমফোর্টস মানে কি, আরাম। অ্যান্ড লাক্সুরিজ, এবং লাক্সুরিজ মানে হচ্ছে বিলাসিতা। তাহলে তার বাবার সম্পর্কে কি বলছেন, যে আমার বাবা সমস্ত রকমের অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা এগুলো তিনি এড়িয়ে যেতেন। আমরা যদি উইংস অফ ফায়ারটা পর্যালোচনা করি, ইফ উই অ্যানালিসিস দ্য অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং অফ ডক্টর এপিজে আব্দুল কালাম, দ্যাট ইজ দ্য উইংস অফ ফায়ারটা পর্যালোচনা করি, আমরা কি দেখতে পাবো, যে তার বাবা কেমন ছিলেন। হিজ ফাদার ওয়াজ এ পায়াস রিলিজিয়াস পারসন, তার বাবা প্রচণ্ড পরিমাণে ধার্মিক ব্যক্তি ছিলেন। এবং হিজ ফাদার ওয়াজ এ ম্যান অফ সিম্পল নেচার, সরল সাদাসিধে টাইপের ছিলেন। হি ইউজ টু রিড দি কোরআন, তিনি কোরআন পড়তেন। অ্যান্ড হি ট্রাইড টু ফলো দ্য কোরআন বাই হার্টস, এবং মনে প্রাণে তিনি কোরআনের প্রত্যেকটা শব্দকে তিনি ফলো করার চেষ্টা করতেন। এবং তিনি কি ভাবতেন, যে আমাদের এই জীবনটা সেটা সর্বশক্তিমান আল্লাহর দ্বারা পরিচালিত। আল্লাহ আমাদের গোটা জীবনটাকে নিয়ন্ত্রণ করছে। সুতরাং আমাদের এই জীবন, আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সমস্ত কিছুর দায়িত্ব বা সমস্ত কিছুর ভার কি আল্লাহর উপর। তিনিই পারেন আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা এগুলোকে দূর করতে। এবং তিনি দিনের একটা বিশেষ সময়, দিনের নিয়ম ধরে, ঘড়ি ধরে তিনি সকালবেলায় এবং সন্ধেবেলায় মসজিদে যেতেন। এবং সেখানে গিয়ে কি বলতেন, যে হে সর্বশক্তিমান আল্লাহ, আজ সারাদিনে অন্তত আমি একজন অসহায় মানুষের হলেও আমি যেন তাদেরকে সাহায্য করতে পারি। তাহলে বাবার চরিত্রের একটা কি বৈশিষ্ট্য পেলাম, যে বাবা সমস্ত রকম বিলাসিতা এবং আরাম তিনি এড়িয়ে চলতেন। এবার লক্ষ্য করে লাইনটার মধ্যে একটা শব্দ আছে অস্ট্রিয়ার। অস্ট্রিয়ার মানে কি, অস্ট্রিয়ার মানে হচ্ছে সংযমী, বাংলা মানে হচ্ছে সংযমী। এবং ইংরেজি প্রতিশব্দ করতে পারি রেস্ট্রিক্ট, সংযমী। ইনএসেন্সিয়াল, বাংলা মানে হচ্ছে অগুরুত্বপূর্ণ। ইংরেজি প্রতিশব্দ কি, নট এসেন্সিয়াল, মানে বেশি গুরুত্বপূর্ণ নয়। কমফোর্টস মানে তো তোমরা জানো, আমি লিখলাম না, আরাম। এবং লাক্সুরিজ মানে হচ্ছে বিলাসিতা। নেক্সট লাইন, হাউএভার
all necessities were provided for in terms of food, medicine or clothing. কিন্তু তার মানে এই নয় যে যেগুলো দরকার সেগুলোকে বাবা দিতেন না। পরের লাইনটা কি বলছেন? হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস মানে সমস্ত রকমের প্রয়োজনীয়, নেসেসিটিস মানে প্রয়োজনীয়, রিকোয়ার্ড, ওয়ার প্রোভাইডেড ফর, যেগুলো দেওয়া হতো ইন টার্মস অফ ফুড, মেডিসিন অ্যান্ড ক্লথিং, অর্থাৎ খাবার, ওষুধ এবং পোশাক। এই তিনটে হচ্ছে মানুষের বেসিক জিনিস। এই তিনটে জিনিস যখন প্রয়োজন হতো কালামের বাবা কিন্তু দিতে কার্পণ্য করতেন না। ঠিক আছে, লাস্ট লাইন। ইনফ্যাক্ট, আসলে আই উড সে, আমি বলতে পারি, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। তাই লাস্ট লাইন থার্ড স্ট্যান্ডার এইভাবে শেষ করছেন, ইনফ্যাক্ট, আসলে আই উড সে মানে আমি বলতে পারি, মাইন ওয়াজ মানে আমার ছিল, এ ভেরি সিকিউর, সিকিউর মানে নিরাপদ, চাইল্ডহুড, আমার শৈশবকালটা ছিল নিরাপদ। হ্যাঁ, যদিও আমাদের সংসারে, আমাদের পরিবারে অভাব ছিল, যদিও আমার পরিবার অ্যারিস্টোক্র্যাট ছিল না, সম্ভ্রান্ত ধনী ছিল না, কিন্তু আমাদের পরিবারে ছিল কি? সিকিউর, নিরাপদ। কি দিক দিয়ে? ম্যাটেরিয়ালি মানে আর্থিক দিক থেকে। ম্যাটেরিয়ালি মানে কি? আর্থিক দিক থেকে। এবার আর্থিক দিক থেকে নিরাপদ কেন ছিল? যে যখন প্রয়োজন হতো তখনই বেসিক জিনিসগুলো পেয়ে যেত। ইন টার্মস অফ ধরো ফুড প্রয়োজন হতো, খাবার পেতেন, মেডিসিন যখন ওষুধের দরকার হতো সেগুলো বাবা ঠিক সময় যোগান দিতেন, এবং ক্লদিং জামা কাপড় যখন প্রয়োজন হতো তখন বাবা ঠিক সময় দিতেন। অ্যান্ড ইমোশনালি মানে হচ্ছে প্রাক্ষবিকভাবে, আবেগগতভাবে সিকিউর কেন ছিলেন? যে একটা শিশুর ভালোভাবে বেঁচে থাকার জন্য, ভালোভাবে গ্রোথের জন্য কি দরকার? লাভ দরকার, যেটা তিনি পেয়েছিলেন মা এবং বাবার কাছ থেকে। পিটি, করুণা দরকার, সিম্প্যাথি দরকার, এবং চ্যারিটি মানে হচ্ছে বদান্যতা, দান ধ্যান। তো এই ভালোবাসা, সহানুভূতি, অনুকম্পা করা এবং দান ধ্যান করা, এই সমস্ত গুণগুলো এপিজে আব্দুল কালাম শিশু বয়সে তার মা এবং বাবার কাছ থেকে ইমবাইব বা গ্রহণ করেছেন। সেই জন্য তিনি বলছেন যে হিজ চাইল্ডহুড ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, তার শৈশব ছিল অনেকটা নিরাপদ আর্থিক দিক থেকে এবং প্রাক্ষবিক দিক থেকে। তো আজকে আমরা এই দুটো স্ট্যান্ডা নিয়ে আলোচনা করলাম। হোপ you have realized these two stanzas. If you face any problem, then please inform me. ঘরে ভালো করে দুটো স্ট্যান্জা পড়ো, কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও। আজকের আলোচনা আমরা এই পর্যন্তই, পরের দিন আমরা ফোর্থ স্ট্যান্জা থেকে আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ।